মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের শোনাবো গোয়েন্দা বরদাচরণের একটি খুব মজার গল্প। গল্পের নাম নয়নচাঁদ। গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গভীর রাতে একটা শব্দ শুনে নয়নচাঁদ বাবুর ঘুম ভেঙে গেল। এমনিতেই নয়নচাঁদের ঘুম খুব পাতলা। আসলে কি, টাকা থাকলেই দুশ্চিন্তা, আর দুশ্চিন্তা থাকলেই অনিদ্রা, আর অনিদ্রা থেকে আবার অগ্নিমান্দ হয়, আর অগ্নিমান্দ থেকে ঘটে উদরাময়। সুতরাং টাকা থেকেও নয়নচাঁদের সুখ আর নেই। সারা বছর কবরেজি পাঁচন, হোমিওপ্যাথি গুলি আর অ্যালোপ্যাথি নানা বিদঘুটে ওষুধ খেয়ে কোনো মতে বেঁচে আছেন। ঘুম ভাঙতেই নয়নচাঁদ চারদিকে চেয়ে দেখলেন। রাত্রিবেলা এমনিতেই নানা রকমের শব্দ হয়, কিন্তু দৌড়ই, আরশোলা খড়খড় করে, কাঠের জোড় পটপট করে ছাড়ে, হাওয়ায় কাগজ ওড়ে, আরও কত কি। তাই নয়নচাঁদ তেমন ভয় পেলেন না। তবে আদৌ ঘুমের মধ্যে তার মনে হয়েছিল শব্দটা হলো জানলায়। জানলার শিকে যেন টুং করে কেউ একটা ঢিল মেরেছিল। বিছানার মাথার দিকেই জানলা, আর জানলার পাশেই একটা টেবিল, তাতে ঢাকা দেওয়া জলের গেলাস। নয়নচাঁদ টর্চ চেলে জলের গেলাসটার দিকে হাত বাড়িয়ে থমকে গেলেন। টেবিলের উপর একটা কাগজের মোড়ক পড়ে আছে। নয়নচাঁদ উঠে বড় বাতি জেলে মোড়কটা খুললেন। যা ভেবেছেন ঠিক তাই। ঢিলে জড়িয়ে কে একখানা চিঠি পাঠিয়েছে তাকে। সাদামাটা একখানা কাগজে লাল অক্ষরে লেখা, নয়নচাঁদ, আমাকে মনে আছে তো? সামান্য দেনার দায়ে আমার ভিটেই ঘুঘু চড়িয়েছিলে। শেষ অবধি গলায় গামছা বেঁধে আমাকে আত্মহত্যা করতে হয়। আমার বউ আর বাচ্চারা বিক্রি হয়ে সেই থেকে পথে পথে ঘুরছে। অনেক সহ্য করেছি, আর না। আগামী অমাবস্যায় তোমার ঘাড় মটকাবো। ততদিন একটু ভালো মন্দ খেয়ে নাও, ফুর্তি করো, গাও, নাচো, হাসো। বেশি দিন তো আর নয়। ইতি তোমার জম জনার্দন। নয়নচাঁদ চিঠিটা পড়ে তো ঠক ঠক করে কাঁপতে লাগলেন। তার সিথির হাত থেকে চিঠিটা পড়ে গেল। চাকর বাকর, বউ, ছেলেমেয়েদের ডাকার চেষ্টাও করলেন, কিন্তু গলা দিয়ে একটু স্বর বেরোল না। জনার্দনকে খুব মনে আছে নয়নচাঁদের। নিরীহ গোছের মানুষ, তবে বেশ খরচের হাত ছিল। প্রায়ই হ্যান্ডনোট লিখে নয়নচাঁদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করত, আর কখনো টাকা শোধ দিতে পারেনি। নয়নচাঁদ মামলায় জিতে লোকটার বাড়িঘর সব দখল করে নেয়। জনার্দন সেই দুঃখে বিভাগী হয়ে কোথায় চলে যায়। মাসখানেক বাদে নদীর ওপারে এক জঙ্গলের মধ্যে একটা আমড়া গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার পচা গলা লাশটা পাওয়া যায়। তার বউ ছেলেপেলেদের কি যে হয়েছে তা অবশ্য নয়নচাঁদ জানেন না। সে ঘটনার পর বছর 3-4 কেটে গেছে। নয়নচাঁদের ভূতের ভয় আছে, আর তাছাড়া অপঘাতকেও তিনি খুবই ভয় পান। খানিকক্ষণ বাদে শরীরের কাঁপুনিটা একটু কমলে তিনি জল খেলেন এবং বাড়ির লোকজনকে ডাকলেন। রাত্রে আর কেউ ঘুমোতেই পারল না। এই রহস্যময় চিঠি নিয়ে উত্তেজিত আলোচনা, গবেষণা এসব হতে লাগলো। পরদিন সকালে গোয়েন্দা বরদাচরণকে ডেকে পাঠানো হলো। গোয়েন্দা বরদাচরণ পাড়ারই লোক। তবে বরদাচরণ লোকটা একটু অদ্ভুত। স্বাভাবিক নিয়মে তিনি কোনো কাজই করতে চান না, আর করতে ভালোবাসেন না। তার সব কাজই একটা বৈশিষ্ট্য আছে। এই যেমন কোনো বাড়িতে গেলে তিনি কখনো সদর দরজা দিয়ে সেই বাড়িতে ঢুকবেন না, এমনকি খিড়কি দরজা দিয়েও না।
তিনি হয় পাঁচিল টপকাবেন, নয়তো গাছ বেয়ে উঠে ছাদ বেয়ে নামবেন, এমনকি জানলা ভেঙেও তাকে ঢুকতে দেখা গেছে। নয়নচাঁদের বাড়িতে বড়দা ঢুকলেন একেবারে টারজানের কায়দায়। বাড়ির কাছেই একটা মস্ত বট গাছ আছে। সেই বটের একটা ঝুড়ি ধরে কষে খানিকটা দোল খেয়ে বড়দা পাশের একটা জাম গাছের ডাল ধরলেন, আর সেটার থেকে লাফিয়ে পড়লেন একটা চালতা গাছে। সেখান থেকে নয়নচাঁদের বাড়ির পাঁচিল ডিঙিয়ে অবশেষে একটা রেন পাইপ ধরে 3তলার জানলায় উঁকি দিয়ে হাসি মুখে বললেন, হ্যাঁ, এই যে নয়নবাবু, কি হয়েছে বলুন তো? জানলায় আচমকা বড়জনকে দেখে নয়নচাঁদ ভিড়মিকে প্রথমটায় গঁ গঁ করতে লাগলেন। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে তাকে ফের সামাল দেওয়া হলো। বরদাচরণ ততক্ষণ ধৈর্যের সঙ্গে জানলার বাইরে পাইপ ধরে ঝুলে রইলেন। অবশেষে যখন ঘটনাটা বড়জনকে বলতে পারলেন নয়নচাঁদ, তখন বড়দা খুব গম্ভীর মুখে বললেন, তাহলে এই জানলাটাই, এটা দিয়েই ঢিলে বাঁধা চিঠিটা ছোঁড়া হয়েছিল তো? হ্যাঁ বাবা বড়দা। জানলাটা খুব নিবিষ্টভাবে পরীক্ষা করে বড়দা বললেন, অনেকদিন জানলাটা রং করার নেই দেখছি। না না, খামোকা পয়সা খরচ করে কি হবে? জানলা রং করালেও আলো হাওয়া আসবে, না করালেও আসবে, তাহলে ঝুটমুট কেন খরচা করতে যাব? তার মানে আপনি খুবই কৃপণ লোক, তাই না? না না, কৃপণ নয় বাবা, লোকে বাড়িয়ে বলে। হ্যাঁ, তবে হিসেবই বলতে পারো। আচ্ছা, কাল রাতে আপনি কি খেয়েছিলেন? কেন বাবা বড়দা? রোজ যা খাই তাই খেয়েছি, 2খানা রুটি আর কুমড়োর ছেঁচকি। বড়দাচরণ গম্ভীর হয়ে বললেন, আপনি খুবই কৃপণ, মানে ভীষণ কৃপণ। না বাবা, কৃপণ নই। হ্যাঁ, তবে হিসেবই বলতে পারো। আমার ফিস কত জানেন? 500 টাকা, আর খরচাপাতি যা লাগে। নয়নচাঁদ ফের ভিড়মি খেলেন। এবার জ্ঞান ফিরতে তার বেশ সময়ও লাগলো। বড়দা বিরক্ত হয়ে বললেন, কৃপণ বা হিসেবে বললে আপনাকে তো কিছুই বলা হয় না। আপনি একেবারে যাচ্ছে তাই রকমের কৃপণ। বোধহয় পৃথিবীর সবচেয়ে কৃপণ লোক আপনি। নয়নচাঁদ মুখখানা বেজার করে বললেন, পাড়ার লোক হয়ে তুমি 500 টাকা চাইতে পারলে? তোমার ধর্মে সইল? আচ্ছা, আপনার প্রাণের দাম কি তার চেয়ে বেশি নয়? না বাবা, ও কিছু কমই হবে। আমি দেখেছি হিসেব করে, আমার প্রাণের দাম ওই 250 টাকার বেশি নয়। তাহলে আমি চললুম। আমার ভিজিট বাবদ 20টা টাকা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। নয়নচাঁদ আতকে উঠে বললেন, বাবা বড়দা, যেও না, ওই 500 টাকা না হয় এখন দেবো। বড়দাচরণ এবার পাইপ বেয়ে নেমে সিঁড়ি বেয়ে ঘরে এসে উঠলেন। হাত বাড়িয়ে বললেন, কই ওই চিঠিটা দেখি। চিঠিটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সবটা পড়লেন। কালিটাও পরীক্ষা করলেন, কাগজটাও পরীক্ষা করলেন, আতস কাচ দিয়ে অক্ষরগুলো খুব ভালো করে দেখলেন। তারপর নয়নচাঁদের দিকে চেয়ে বললেন, আচ্ছা, এটা কি জনার্দনেরই হাতের লেখা? দেখো, ঠিক বুঝতে পারছি না। জনার্দন কয়েকটা হ্যান্ড নোট আমাকে লিখে দিয়েছিল, তো সেই লেখার সঙ্গে অনেকটাই মিল আছে। বড়দা বললেন, মনে হচ্ছে গামছাটা তেমন টেকসই ছিল না। তার মানে কি বাবা? এখানে গামছার কথাটা উঠছে কেন? হ্যাঁ, গামছাটাই তো আসল। জনার্দন গলায় গামছা বেঁধে ফাঁসে লটকেছিল তো, মনে হচ্ছে গামছা ছিঁড়ে সে পড়ে যায় এবং বেঁচেও যায়। আর এ চিঠি যদি তারই লেখা হয়ে থাকে, সে তো খুব বিপদের কথা। আপনি বরং কটা দিন একটু ভালো খাওয়া দাওয়া করুন, আমোদ আহ্লাদ করে নিন প্রাণ ভরে। হ্যাঁ, তার অর্থ কি বাবা? কি বলছো সব? আমি জীবনে কখনো ফুর্তি করিনি, তা জানো? হ্যাঁ, জানি বলেই তো বলছি। টাকার পাহাড়ের উপর শকুনের মতো বসে থাকা কি ভালো? আর এদিকে অমাবস্যার তো দেরিও আর নেই। নয়নচাঁদ বাক্যহারা হয়ে চেয়ে রইলেন। তারপর বললেন,
দেখো, জনার্দন যে মরেছে তার কিন্তু সাক্ষী সাবুত আছে, আর তার লাশটা শনাক্ত করেছিল তার আত্মীয়রাই। তবে তো আরো বিপদের কথা, এই যদি ভূতের চিঠি হয়ে থাকে তাহলে তো আমাদের আর কিছু করারই নেই। নয়নচাঁদ এবার ভ্যাক করে কেঁদে উঠে বললেন, বাবা বড়দা, প্রাণটা বাঁচাও, যা বলো তাই করি। বড়দা এবার একটু ভাবলেন, তারপর মাথাটা নেড়ে বললেন, ঠিক আছে, দেখছি। এই বলেই বড়দা জন বেরিয়ে গেলেন। ফিরে এলেন 3 দিন পর। মাথার চুল উস্কো খুস্কো, গায়ে ধুলো, চোখ লাল। বললেন, হ্যাঁ পেয়েছি। নয়নচাঁদ আশান্বিত হয়ে বললেন, পেয়েছো পেটাকে ধরতে? যাক, বাঁচা গেল। বড়দা মাথা নেড়ে বললেন, হুম, তাকে ধরা তো সহজ নয়। হ্যাঁ, তবে জনার্দনের বউ ছেলে মেয়ের খোঁজ পেয়েছি। এই শহরেরই একটা নোংরা বস্তিতে ওরা থাকে। ভিক্ষে শিক্ষে করে পরের বাড়িতে ঝি চাকর খেটে কোনো রকমে বেঁচে আছে। ও, কিন্তু সে খবরে আমাদের কাজ কি? বড়দা কটমট করে চেয়ে থেকে বললেন, চিঠিখানা যদি ভালো করে পড়ে থাকেন তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ভূতটার কেন আপনার উপর রাগ। তার বউ ছেলে মেয়ে ভিখিরি হয়ে যাওয়াটা সে সহ্য করতে পারছে না। ও, তা বটে। যদি বাঁচতে চান তো তাদের আগে ব্যবস্থা করুন। তা কি ব্যবস্থা করতে হয় বাবা বড়দা? তাদের বাড়িঘর ফিরিয়ে দিন, আর অন্য সব যা সব ক্রোক করেছিলেন সেগুলো সব ফিরিয়ে দিন। ওরে বাবা, তার চেয়ে যে মরাই ভালো। হ্যাঁ, আপনি দেখছি চ্যাম্পিয়ন। কিসে বাবা বড়দা? কিপটেমিতে? আচ্ছা, আসি। আমার কিন্তু কিছু করার নেই। দাঁড়াও দাঁড়াও, অত চটো কেন? তো জনার্দনের পরিবারকে সব ফিরিয়ে দিলে কিছু হবে? মনে হয় হবে, তারপর আমি তো আছি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নয়নচাঁদ বললেন, তাহলে তাহলে তাই হবে বাবা। অমাবস্যার আর দেরি নেই। মাঝখানে মোটে 7টা দিন। নয়নচাঁদ জনার্দনের ঘর বাড়ি জমি জমা ঘটি বাটি এবং সোনাদানা সবই তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন। জনার্দনের বউ আনন্দে কেঁদে ফেলল। ছেলে মেয়েগুলো বিহ্বল হয়ে গেল। বড়দা নয়নচাঁদকে ডেকে বললেন, দেখুন, আজ রাতে রুটির বদলে ভালো করে পরোটা খাবেন, আর সঙ্গে ছানার ডালনা আর পায়েস। হ্যাঁ, বলো কি? হ্যাঁ, যা বলছি তাই করতে হবে। আপনার প্রেশার তো খুব লো, শকটক খেলে মরে যাবেন। আচ্ছা, তাই হবে বাবা বড়দা, যা বলবে তাই করব, শুধু একটু প্রাণটা দেখো। নয়নচাঁদ পরোটা খেয়ে দেখলেন, বেশ লাগে। আসলে কোনোদিন তো খাননি। ছানার ডালনা খেয়ে আনন্দে তার চোখে জল এসে গেল, আর পায়েস খেতে খেতে পূর্বজন্মের কথাই তার মনে পড়ে গেল। না, পৃথিবীর জায়গাটা তো বেশ ভালোই। সকালবেলাতেই বড়দা জানলা দিয়ে উঁকি মারলেন। এই যে নয়নচাঁদ বাবু, কেমন লাগছে? হ্যাঁ, গায়ে বেশ বল পাচ্ছি বাবা, আর পেটটাও তেমন আর ভুটভাট করছে না। দেখুন, আপনার কাছারি ঘরে বসে কাগজপত্র সব দেখলাম। আরো 10টা পরিবার আপনার জন্য পথে বসেছে। তাদের সব সম্পত্তি ফিরিয়ে না দিলে তো কেসটা হাতে রাখতে পারবো না। হ্যাঁ, বলো কি বাবা বড়দা, এরপর যে আমিই পথে বসবো? দেখুন, প্রাণটা তো আগে। কি আর করেন? নয়নচাঁদ বাকি 10টা পরিবারের যা কিছু দেনার দায়ে দখল করেছিলেন তা সবই ফিরিয়ে দিলেন। মনটা একটু দমে গেল বটে, কিন্তু ঘুমটা হলো রাত্রি। অমাবস্যা এসে পড়ল প্রায়। আজ রাত কাটলেই কাল অমাবস্যা লাগবে। সন্ধ্যেবেলা বড়দা এসে বললেন, কেমন লাগছে নয়নচাঁদ বাবু? ভয় পাচ্ছেন না তো? বাবা, ভয় একবারে শুকিয়ে যাচ্ছি। না না, ভয় পাবেন না। আজ রাত্রে আরো 2খানা পরোটা বেশি খাবেন, আর কাল সকালে যত ভিখিরি আসবে কাউকে ফেরাবেন না, মনে থাকবে? নয়নচাঁদ হাঁপছাড়া গলায় বললেন, তাই হবে বাবা, তাই হবে। সব বিলিয়ে দিয়ে
লেংটি পরে হিমালয়ে চলে যাব, যদি তাতে তোমার স্বাদ মেটে। পরদিন সকালে উঠে নয়নচাঁদের চক্ষু চড়ক গাছ। ভিক্ষে দেওয়া হয় না বলে এ বাড়িতে কখনো ভিখিরি আসে না, কিন্তু সকালে নয়নচাঁদ দেখেন বাড়ির সামনে শয়ে শয়ে ভিখিরি জুটেছে। দেখি নয়নচাঁদ মূর্ছা গেলেন। মূর্ছা ভাঙার পর বেজার মুখে উঠলেন। সিন্ধুক খুলে টাকা বের করে চাকরকে দিয়ে ভাঙিয়ে আনালেন। ভিখিরিরা যখন বিদায় নিল তখন নয়নচাঁদের 1000 খানেক টাকা খসে গেছে। নয়নচাঁদ মাথায় হাত দিয়ে অনেকক্ষণ বসে রইলেন। 1000 টাকা যে অনেক টাকা। দুপুরে একরকম উপোস করেই কাটালেন নয়নচাঁদ। টাকার শোক তার কম নয়। নিজের ঘরে শুয়ে থেকে একটু তন্দ্রাও এসে গিয়েছিল। যখন তন্দ্রা ভাঙল তখন চারদিকে অমাবস্যার অন্ধকার। ঘরে কেউ আলোও দিয়ে যায়নি। আতঙ্কে অস্থির হয়ে নয়নচাঁদ চেঁচালেন, ওরে কে আছিস? কেউ জবাব দিল না। ঘাড়টা কেমন সুরসুর করছিল নয়নচাঁদের, বুকটা ছমছম। চারদিকে কিসের যেন একটা ষড়যন্ত্র চলছে অদৃশ্যে। ফিসফাস কথাও শুনতে পাচ্ছেন। নয়নচাঁদ সভয়ে কাঠ হয়ে জানলার দিকে চেয়ে রইলেন। হঠাৎ সে অন্ধকার জানলায় একটা ছায়ামূর্তি উঠে এলো। নয়নচাঁদ আর সহ্য করতে পারলেন না। হঠাৎ তেড়ে উঠে জানলার কাছে ধেয়ে গিয়ে বললেন, কেন রে ভূতের পো? আর কোন পাপটা আছে আমার শুনি? আর কোন কর্মফল বাকি আছে? থোড়াই পরোয়া করি তোর। একটা টর্চের আলোয় হঠাৎ ঘরটা ভরে গেল। জানলার বাইরে থেকে বরদাসন বললেন, হ্যাঁ ঠিকই বলেছেন নয়নবাবু, আপনার আর পাপ টাপ নেই, ঘাড়ও কেউ মটকাবে না। অমাবস্যা একটু আগেই ছেড়ে গেছে। ও বটে? হ্যাঁ, তবে ফের অমাবস্যা আসতে আর কতক্ষণ? এবার থেকে যেমন চালাচ্ছেন তেমনি চালিয়ে যান। সকালে ভিখিরি বিদেয়, দুপুরে ভরপেট খাওয়া, বিকেলে দান ধ্যান সৎচিন্তা, আর রাত্রে পরোটা। মনে থাকবে? নয়নচাঁদ একটা শ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ থাকবে বাবা, থাকবে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।